একটা দেশকে রিপ্রেজেন্ট করে বা একটা দেশের আইডেন্টিটি অনেক কিছুর মাধ্যমে হয়। কখনো সেটা ন্যাশনাল অ্যানথেম, কখনো সেটা পতাকা দিয়ে। কিন্তু এটা হয়তো সেই দেশের নাগরিকের কাছে অনেক বেশি ইমোশন কানেক্ট করে। বাট সেই দেশকে বাইরের পুরো বিশ্ব কিভাবে চেনে, সেটার অনেকগুলো আইকনিক স্থাপনা থেকে। যেমন আমরা শুরুতেই যদি মাথায় আসে বুর্জ খলিফা, সাথে সাথে মাথায় চলে আসে দুবাই। যদি দেখি আমরা পেট্রোনাস টুইন টাওয়ার, সাথে সাথে মাথায় চলে আসে মালয়েশিয়া। যদি দেখি ক্যান্টন টাওয়ার, সাথে সাথে মাথায় চলে আসে চায়না। তার মানে এই স্থাপনাগুলো সেই দেশকে বাইরের মানুষের কাছে রিপ্রেজেন্ট করেছে। এবং একটা দেশের কিন্তু এই স্থাপনাগুলো শুধুমাত্র লোগোর মতো বা আইকনিক একটা সিম্বল হিসেবে কাজ করে না, সেই দেশের গ্রোথ, ভিশন, সেই দেশে অন্যান্য ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করা, ইভেন ট্যুরিস্টদেরকেও এখানে কিন্তু নানাভাবে অ্যাট্রাক্ট করে। তার মানে এই একটা দেশের হাই রাইজ বা স্কাই স্ক্র্যাপার সেই দেশের অনেক কিছু রিপ্রেজেন্ট করে। সেদিক থেকে যখন আমরা এটা নিয়ে ভাবছিলাম, মনে হচ্ছিল বাংলাদেশে এটা কি পসিবল? বাংলাদেশের সবথেকে উন্নত এলাকাগুলোতে এখনও আমরা এরকম আইকনিক কোনো হাই রাইজ টাওয়ার দেখিনি। স্যার, হোয়াট ডু থিঙ্ক? আপনার কি মনে হয় এটা এখনও চাইলে আমাদের গুলশান, বনানী, যেখানে আমরা আসলে নিয়মিত দেখি বেশ সুন্দর সুন্দর বিল্ডিং, কিন্তু এরকম একটা আইকনিক স্থাপনা কি পসিবল কিনা? অবশ্যই সম্ভবত না। কারণ হচ্ছে আমি যদিও বলি আমাদের যেহেতু অফিস গুলশান্তি সার্কেলে মাঝে মাঝে আমি অনেক আক্ষেপ করে বলি যে বাংলাদেশে আমরা এমন একটা জায়গায় আছি থাকি বা যেখানে আমাদের অফিসটা সবচেয়ে এক্সপেন্সিভ এরিয়া, কিন্তু আপনি কি আসলে কি আমরা রিপ্রেজেন্ট করতে পারছি এটা যে এক্সপেন্সিভ এরিয়া? কারণ ওই দেশের ইকোনমিটার সাথে কানেক্ট করে কিন্তু। তো সেই জায়গা থেকে যখন আমি চিন্তা করি যে আসলে ওইখানে ওই এরিয়াগুলোতে কি আমরা যদি বলি যে স্কাই স্ক্র্যাপার করা পসিবল, অবশ্যই না। কারণ অলরেডি ওইখানে বিল্ডিং হয়ে গেছে এবং আবার এত বেশি বসতি হয়ে গেছে যেটা চাইলেও আপনি করা সম্ভব না। সো যেটাকে একটা পরিকল্পনা করে একটা পুরো জায়গা নিয়ে আসলে যে পরিকল্পনা করা দরকার ছিল বাংলাদেশে, সেটা এতদিন ছিল না। এক্স্যাক্টলি। বাট আজকে আমরা যে জায়গায় আছি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমরা জলশিরি সেন্ট্রাল পার্কের সামনে আছি। ঠিক এটা অপোজিটই হচ্ছে জলশিরি বিজনেস ডিস্ট্রিক্ট নামে পরিচিত, যেখানে ৮০ থেকে ১০০ তলা টুইন টাওয়ার বিল্ডিং হতে যাচ্ছে। এর বাইরেও আরো অনেক কিছু হচ্ছে। অনেকগুলো আইকনিক টাওয়ার, একটা শাপলা আকৃতির, যেটা অবশ্যই হয়তো আমাদের বাংলাদেশকে অন্য বিশ্বের কাছে তুলে ধরবে আইকনিক একটা টাওয়ার হিসেবে। এক্স্যাক্টলি তাই। এর পাশাপাশি এর আশেপাশে এটাকে কেন্দ্র করে পুরো কয়েকটা সেক্টরে ডিভাইডেড হয়ে এখানে একটা আবাসনের জায়গা তৈরি হচ্ছে। আজকে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। স্যার, আমি বলছিলাম আমরা কেন এত কনসার্ন যে এরকম একটা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট হওয়া দরকার? কারণ আমরা হয়তো দেখি যে দুবাইতে বা সিঙ্গাপুরে এরকম যে সমস্ত ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট বা জোনগুলো আছে, সেগুলো কেন্দ্রিক কিন্তু অনেক বেশি বিজনেস অ্যাট্রাকশন ফর ইনভেস্টর তৈরি হচ্ছে। সো ওই আঙ্গিকেই কিন্তু আমরা বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেড। নট অনলি যে অনেক উপর থেকে সারা বাংলাদেশ দেখব, বরং বাংলাদেশকে পুরো পৃথিবীর কাছে ওভাবেই একটা সম্ভাব্য ইনভেস্টমেন্টের জন্য একটা ভালো একটা এরিয়া বা ভালো একটা জায়গা। এবং সেখানে কিন্তু শুধু বিল্ডিংই থাকে না স্যার, যখন আমরা এ ধরনের টাওয়ার দেখি, আমরা দেখি ওখানে সকল ফ্যাসিলিটি থাকে। ইনভেস্টমেন্টের জন্য যে সমস্ত অন্যান্য হাব, সেগুলোও কিন্তু সেখানেই তৈরি হয়। যেমন আমরা ইয়াতেও যখন দেখেছি ইউএসএ, ওখানে কিন্তু ট্রেড সেন্টারই বলা হতো। Exactly. সকল ট্রেডিংয়ের সমস্ত অপরচুনিটিগুলো ওখানে ছিল। সো সেখান থেকে আসলে আমরা কনসার্ন যে এটা হয়তো ওরকম একটা পুরো দেশের জন্য রিপ্রেজেন্টেশন তৈরি করবে। এক্স্যাক্টলি, আমি এখানে জাস্ট একটু যুক্ত করবো। যখন একজন ইনভেস্টর, ফরেন ইনভেস্টর বাংলাদেশে ধরেন ইনভেস্টমেন্ট করতে আসবে, তখন সে কিন্তু চিন্তা করবে ইকোসিস্টেমটা কত বেশি মানে একত্রিত এক জায়গায় পাচ্ছে। কারণ তার জন্য কিন্তু যদি আমি আলাদা আলাদা করে যখন অনেক চিন্তা করবো, তখন কিন্তু তার জন্য কনভিনিয়েন্ট হয় না। সে কিন্তু এই ইকোসিস্টেমটা দেখে। কারণ এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে নেক্সট 10 ইয়ার্স বা 15 ইয়ার্স বা 20 ইয়ার্স যদি অলরেডি শুরু হয়ে গেছে, বাট এটার ইম্প্যাক্টটা কিন্তু আমরা আগামী 10 বছর পর থেকে দেখতে পাবো। স্যার, আমার এখানে একটা ছোট্ট আপত্তি আছে। জলশিরি, এটার নাম শুনলে অনেকে দুইটা শব্দ বলে, ঢাকার খুব কাছে অথবা ঢাকার একটু বাইরে। কিন্তু আপনি দেখেন আমরা 300 ফিট দিয়ে এয়ারপোর্ট থেকে আসি মাত্র 15 মিনিটে, গুলশান থেকে আসতে 100 ফিট দিয়ে আসতে মাত্র লাগে 10 মিনিট। এটা কি কোনোভাবে ঢাকার বাইরে বা ঢাকার কাছে আপনি বলতে রাজি কিনা? এটা আসলে ডিপেন্ড করে। আমি অনেক সময় বলি ধানমন্ডি থেকে আপনি গুলশান আসলেই অনেক সময় 1.5 ঘন্টার মতো সময় লাগে। সো এটা কিন্তু আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু যখন আমরা একটু মানে মনে করে যে না নতুন একটা জায়গা, তখন মানুষ নিরাপদ বোধ একটু কম করতে চায়, কারণ মনে করে এটা অনেক দূরে। তো সেই জায়গা থেকে আসলে কানেক্টিভিটি এত বেশি ফাস্টার হয়ে গেছে, জলশির সাথে সব দিক থেকে কিন্তু কানেক্টিভিটিটা আছে। দ্যাটস ওয়াই মানুষের আসা যাওয়া বলেন বা নিরাপত্তার জায়গা যদি চিন্তা করেন, সেটা কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে এটা অদ্বিতীয়। রাইট। জলশিরিকে আজকে দুজন মিলে কেন রিপ্রেজেন্ট করছি? কারণ দি প্রিমিয়াম হোমস লিমিটেড জলশিরিতে।
আমাদের যে প্রজেক্টগুলো শুরু হচ্ছে সেটার কয়েকটি আজকে পরিচয় করিয়ে দিব। এক্স্যাক্টলি তাই। আমরা এখন এই মুহূর্তে আমার মনে হয় আমরা সাইটে গিয়ে যেতে যেতে কথা বলতে বলতে আমরা মনে হয় শেয়ার করলে বেটার হবে। এক্স্যাক্টলি। ওকে প্লিজ। এতক্ষণ আমরা বলার চেষ্টা করছিলাম যে ইনভেস্টমেন্ট বা বিজনেস পার্সপেক্টিভে কী কী ফ্যাসিলিটি রয়েছে জলশিরিতে, কিন্তু আবাসনের দিক থেকে মানে এটা তো একটা আবাসিক এলাকাও, সেখান থেকে অনেকগুলো ফ্যাসিলিটি আছে যেগুলো একটা আমব্রেলা বা একটা বাউন্ডারির মধ্যে। এক্স্যাক্টলি তাই। সো আমি যদি বলি হ্যাঁ এখানে আমাদের কিন্তু বলছিলাম সেক্টর ওয়াইজ আলাদা আলাদা করে করা। একটা সেক্টরের মধ্যে আবার সকল ধরনের নাগরিক সুবিধা, যেমন মসজিদ, স্কুল, তারপর খেলার মাঠ, গার্ডেনিং, ওয়াকওয়ে, তারপরে আরও অন্যান্য অনেকগুলো ফ্যাসিলিটি আছে যেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। বাট একটা ফ্যাক্টর আমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে ভাই মানে জলশিরিতে যদি একটা অ্যাপার্টমেন্ট কিনি এটা আগামী 3 বছর পর বা 4 বছর পরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কেমন হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা মানুষ যদি শুধু থাকার পাশাপাশি এটা ইনভেস্টমেন্ট করলে কেমন রিটার্ন আসবে এটা যদি ক্যালকুলেশন না করে, সে কিন্তু আসলে 5 বছর পরে তার প্রপার্টির যে কোনো ইস্যুর জন্য সে সেল করতে চায়, এটা ভ্যালু যদি না ক্রিয়েট হয় তাহলে এটা শুধু কেবল ইমোশনাল ডিসিশনও না, এটা যেন ফাইন্যান্সিয়ালিও তাকে একটা বিরাট ব্যাকআপ দেয়, সেটাও একটা ফ্যাক্টর কাজ করে। তো সেই জায়গা থেকে যদি বলি এখানে আমরা অলরেডি যে প্রাইসিংয়ের কথা যদি বলি, যদি ব্যক্তি উদ্যোগে করে সেখানে অনেকগুলো প্রপার্টি আছে, সেখানেও আসলে অনেক কমের মধ্যেও পাওয়া যায়। আবার স্ট্যান্ডার্ড মেনটেন করে যেগুলো হয় সেটা কিন্তু একটা মোটামুটি ধরেন 12 থেকে 14, 15, 16, 17 হাজার টাকা স্কোয়ার ফিট এখন বর্তমানে চলমান। তো সেই জায়গা থেকে যদি আগামী 3 বছর 4 বছরের মধ্যে যদি এটা রিটার্ন আমি চিন্তা করি, স্যার এটা কেমন রিটার্ন আসতে পারে? রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটা কানেক্টেড হচ্ছে ডিমান্ডের সাথে। এইখানকার ডিমান্ডটা খুব গ্রোয়িং, কিন্তু এখানকার যে প্লট লিমিটেড প্লটের সাথে আবার যে আমার কতটুকু হাইট পাবে, কয়টা ফ্লোর হবে, কয়টা ইউনিট হবে সেটাও লিমিটেড। সো লিমিটেড থাকার কারণে, ডিমান্ড বেশি থাকার কারণে এটার মানে রিটার্নের গ্রোথটা অবশ্যই বেশি। এবং আমরা যদি একটু কম্পেয়ার করি যে কিছুদিন আগেও, বছর খানেক বা 6 মাস আগেও এখানে হয়তো 8-9 হাজার টাকা পার স্কোয়ার ফিটের ভ্যালু ছিল স্ট্যান্ডার্ডগুলো। এবং আমরা যদি দেখি যে বর্তমানে কত, প্রায় 14, 13, 14 হাজার, 15 হাজারও এখন অনেক স্ট্যান্ডার্ড পার স্কোয়ার ফিটে আমরা দেখতে পাচ্ছি। এইটা আগামী 2-3 বছর পরে এই গ্রোথেও যদি যায় আর স্পিড যদি নাও বাড়ে, মিনিমাম এটা 18 থেকে 20 হাজার পার স্কোয়ার ফিটের ভ্যালু হয়ে যাবে। এবং এটার অন্যতম রিজন কেন এত ডিমান্ড, কেন এত দ্রুত বাড়ছে, সেটার অন্যতম রিজন 2টা। আমরা দেখি যে যেখানে এরকম পরিকল্পিত একটি হাউজিং, সেখানে হয়তো শুধু আবাসন ব্যবস্থার সমস্ত ফ্যাসিলিটি আছে, কিন্তু এখানে কমার্শিয়ালি আমরা একটা দেখতে পাচ্ছি পরিকল্পিত একটা মানে সুপরিকল্পিত একটা গ্রোথ এবং অন্যান্য ফ্যাসিলিটিস। সেই সাথে আবাসনেও যেটা আমরা একটা মানে আমরা যখন মানে বিং আ প্যারেন্টস বা বিং আ গার্ডিয়ান আমরা একটা এলাকাতে যেতে চাই বা বসবাসের জন্য ফ্ল্যাট ভবিষ্যৎ পরিকল্পনা করি, সেখানে দেখি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল এবং অন্যান্য নাগরিক চাহিদাগুলো কত হাতের নাগালে পাচ্ছে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেফটি, সিকিউরিটি, রাইট। সো সেই জায়গাটা থেকে আসলে যেহেতু এটা আর্মিদের প্রজেক্ট, সেক্ষেত্রে এটা নিয়ে আমরা, আর্মিদের তো অনেকগুলো প্রজেক্ট আছে, বাট এইটা কেন একটি স্পেশাল, কারণ এইটা কেন্দ্রিক অনেক কিছু একটা আলাদা ডাইমেনশন ক্রিয়েট হচ্ছে বাংলাদেশের জন্য। মানে অন্যান্য প্রজেক্টগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা স্ক্যাটার্ড আকারে ছিল, বাট এটা একটা পুরো আলাদা একটা ইউনিক একটা আইডেন্টিটি ক্রিয়েট করেছে, যেটার কারণে বাংলাদেশে এটা নেক্সট বাংলাদেশটাকে যদি আপনি চিন্তা করা যায় যে বিজনেস হাব বা বিজনেস যদি কমার্শিয়াল পার্সপেক্টিভ থেকে যদি বলি, প্রাইভেট বিজনেসের জায়গা থেকে বলি, এটা কেন্দ্রিক মানে পুরো বিজনেসটাকে বাংলাদেশকে লিড দিবে। এক্স্যাক্টলি। এবং এটার আমরা যেটা বলছিলাম যে পরিকল্পনার দিক থেকে এত বেশি আমরা ওপেন স্পেস দেখতে পাচ্ছি, প্রায় 48% বা 50% জায়গা ওপেন কমন ফ্যাসিলিটিস থাকছে, অনলি 50% স্ট্রাকচার প্ল্যান করছে। এবং এই 50%-এর মধ্যেও আবার 20% হচ্ছে শুধুমাত্র ফ্যাসিলিটিস রিলেটেড বিল্ডিং, আবাসন 30%-এ। সো এটা থেকে বোঝা যায় যে এখানে বসবাসের জন্য যে আমরা চাই একটু খোলামেলা থাকবে, সবুজ থাকবে, পার্ক থাকবে, লেক থাকবে, এই সমস্ত ফ্যাসিলিটিসগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে, শুধু দেখানোর জন্যই না। আচ্ছা, এখানে একটা বিরাট একটা কোশ্চেন আমরা কিন্তু এই কোশ্চেনটা অ্যাপ্রিসিয়েট করি, বিকজ অনেকেই এক্সপেক্ট করে প্রিমিয়াম হোমসের কাছে, যেহেতু আমি এর আগে অনেক ইকোনমিক একটু বাজেট ফ্রেন্ডলি আমরা প্রজেক্ট করতাম, অ্যাফোর্ডেবিলিটির মধ্যে রাখতাম, কিন্তু প্রিমিয়াম হোম জলশিরিতে এসে একটু তুলনামূলকভাবে প্রিমিয়াম হোমসের পার্সপেক্টিভ থেকে একটু মানে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। এখন এই এক্সপেন্সিভটার একটা রিজন, আপনি তো অবশ্যই এটার আপনার একটা আছে, কিন্তু আমার জায়গা থেকে যদি ব্যক্তিগতভাবে বলি, আসলে আমরা এইখানকার স্ট্যান্ডার্ডটা আমরা সেট করতে চাই আমাদের মতো করে। এটা আমরা অন্যান্য জায়গাগুলোতে যেটাতে হয়েছে যে আমরা হয়তো বা অনেক বেশি
প্রায়োরিটি দিচ্ছিলাম যে আমাদের ক্লায়েন্টের পার্সপেক্টিভটা এখানেও আমরা করছি, বাট এখানকার আমরা একটু স্ট্যান্ডার্ডটা বা এখানকার যেটা আছে বর্তমানে সেটা থেকে একটু মানে আমরা চিন্তা করতেছি যে আমাদের আইডেন্টিটিটা প্রিমিয়াম হোমসের এই জলশ্রীতে একটু আলাদা থাকবে এবং স্ট্যান্ডার্ড সব কিছু বিবেচনা করে। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু ওই স্ট্যান্ডার্ডটা সেট করতে গেলে যেটা হয়, বাট হ্যাঁ এখানকার স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা যে প্রাইসিংগুলো দিচ্ছি সেটা আবার তুলনামূলক অ্যাফোর্ডেবিলিটির মধ্যে আছে। সো আমরা কেন এই জায়গাটাতে চাইলে আরেকটু কমাইতে পারতাম হয়তো, কিন্তু আমরা এটা কমানোর জন্য স্ট্যান্ডার্ড যখন আমি চিন্তা করি একটা বিল্ডিংয়ে, তখন আলটিমেটলি আসলে ওইটা মিনিমাম টু কন্ট্রোলটা মেনটেন করার জন্য যে যা জিনিসটা করা দরকার সেটি আমরা করছি। সো হ্যাঁ, এটা প্রিমিয়াম হোমস হয়তো বা অ্যাফোর্ডেবিলিটি করলে ভালো হতো, কারণ প্রিমিয়াম হোমসকে এইভাবে অনেকেই চিনে, বাট হ্যাঁ আমাদেরও কিছু সীমাবদ্ধতা এই জায়গাতে কাজ করে। সো আই হোপ সবাই এটাও বুঝবে। রাইট, আমরা কথা বলতে বলতে আমাদের প্লটের এক্সাক্ট সামনে চলে এসেছি। আমরা চলে এসেছি আমাদের দ্য প্রিমিয়াম সেরেনিটি প্রজেক্টের এখানে। সো স্যার, আমাদের এই প্রজেক্টে কি কি স্পেশালিটি আছে যদি বলতেন। আমাদের এই প্রজেক্টটি অবস্থিত 8 নম্বর সেক্টরের 406 নম্বর রোডের 14 নম্বর প্লট। সো এইখানে আমাদের বিল্ডিংয়ের যদিও এখানে সমস্ত স্ট্রাকচারের প্যাটার্ন একই রকম, বাট আমরা চেষ্টা করেছি এটার আউটলুকটাকে খুব বেশি এক্সক্লুসিভ করার। আর ইনসাইড যদি বলি, আমাদের 2850 স্কোয়ার ফিটের, যেখানে 4 বেড 4 বাথ, ড্রয়িং, ডাইনিং, কিচেন এবং হেল্পিং হ্যান্ডের জন্য সেপারেট বেড এবং ওয়াশরুমও থাকবে। সো এর আমরা যে দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টে ঠিক সামনে একটা খেলার মাঠ আছে। রাইট, সো এর পাশে আর কি কি আছে? এর পাশে একটা প্রমিনেন্ট স্থাপনা, আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। এখানে ইসলামিক দিন নিয়ে পড়ালেখা এবং সেখানে আবার সেপারেট মেল এবং ফিমেলদের জন্য সেপারেট ক্যাম্পাস। সো এটা একদম আমাদের প্লটের ঠিক সামনেই। এর বাইরেও আমি দেখতে পাচ্ছি এখানে স্কুল ওর জায়গা Right. করা আছে। এর পাশাপাশি আমরা যেটা বারবার করে বলি যে যেহেতু এটা কি জলসিঁড়ির সামনে না পিছনে, এরকম অনেক প্রশ্ন আসে, কিন্তু একটা জিনিস, জলসিঁড়ি কিন্তু যে বললাম যে আমাদের একদম সেন্টারকে কেন্দ্র করে কিন্তু সবগুলো সেক্টর। সো দ্যাট মিনস হচ্ছে সবগুলো কিন্তু একই রকম। এক্স্যাক্টলি। সো এটা আগে পিছিয়ে কোনো শব্দ না, হয়তো বা এখনকার কমিউনিকেশনে অনেক ক্ষেত্রে ইজি হয় অনেকভাবে, বাট এই আমরা যে জায়গাটাতে আছি এখানে অলরেডি বিল্ডিং হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে। এবং পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এখানকার যদি আমি বলি মানে জলসিঁড়িতে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সবগুলো বিল্ডিংয়ের প্যাটার্ন অলমোস্ট সিমিলার। রাইট, দ্যাটস ওয়াই মানে যেটা হয় অন্যান্য জায়গাতে একটা বিল্ডিং অনেক উঁচু বানিয়ে ফেললো আর একটা কম নিচু হলো, তখন হয় কি যে এটা মানে আনইভেন একটা ইয়ে তৈরি হয়। তো বাট এখানে একটা জিনিস সব কিছু একটা ডিসিপ্লিনারি ওয়ের মধ্যে হচ্ছে। এক্স্যাক্টলি। সুতরাং আমরা বলবো এগেইন যে অন্যান্য প্রজেক্টের মতোই আমাদের এই প্রজেক্টটি, এরপরে আরও একটি প্রজেক্ট আমরা দেখাবো, বাট এই দুটো প্রজেক্টই আপনারা এই মুহূর্তে দেখার জন্য আপনারা ভিজিট করতে পারেন। সেই সাথে সাথে আমাদের আরও আপকামিং অনেকগুলো প্রজেক্ট আসছে, হয়তো আপনাদের সাথে যুক্ত থাকলে সবগুলোর আপডেট পাবেন। প্রাইসিংটা 12,000 পার স্কোয়ার ফিটে, কিন্তু স্টিল নেগোশিয়েবল, কিন্তু এই প্রাইসটা হয়তো চেঞ্জ হতে পারে। হ্যাঁ, একটু কিছুটা আমরা স্পেস রেখেছি, বাট খুব বেশি না, কারণ আপনারা জানেন অনেক সময় অনেকে অলরেডি আমাদেরকে বলছে একটু আপনারা এখানে প্রিমিয়াম হোমসকে আমরা যেভাবে চিনি একটু অ্যাফোর্ডেবিলিটির মধ্যে, বাট জলসিঁড়িতে আসার পর আপনার একটু অনেক এক্সপেন্সিভ হয়ে গেছেন। আসলে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি স্ট্রাকচারাল কীভাবে কী করছেন, বিল্ডিংয়ের আউটলুক, ফিটিংস, অনেকগুলো ব্যাপার যুক্ত। সো আমরা জলসিঁড়িতে প্রজেক্টটা একটু আমরা চাচ্ছিলামও যে একটু প্রিমিয়াম বা স্ট্যান্ডার্ডটা সেট করা, একটু রেগুলার বিল্ডিং থেকে একটু আলাদা করা। তো সেই জন্য আমরা কিন্তু প্রাইসটাও আমরা ওই জন্য নিতে হয়, আর না নিলে আসলে স্ট্যান্ডার্ডটা মেনটেন করা কঠিন হবে। এর বাইরেও পাশাপাশি এখানকার যেই অন্যান্য যে ব্র্যান্ড কোম্পানিগুলো আছে তারাও কিন্তু মোটামুটি ভালো এক্সপেন্সিভই হয়। রাইট। সো আমরা এখন তাহলে আমাদের নেক্সট প্রজেক্টের নামটা একটু ইউনিক, আমরা ওই প্রজেক্টের সামনে গিয়ে এটা বলি। Sure. প্লিজ। আমরা চলে এসেছি আমাদের দ্য প্রিমিয়াম 52 প্রজেক্টের এখানে। স্যার, আমাদের এই প্রজেক্ট নিয়ে যদি একটু বলতেন কী কী ফ্যাসিলিটি আছে এটাতে। স্যার, সেটি বলার আগে আমার প্রশ্ন হচ্ছে এটার নাম 52 কেন? 52 এটা আমরা বিল্ডিং কমপ্লিট হওয়ার পরেই বলি তাহলে ডেভেলপমেন্টার। ওকে, দি প্রিমিয়াম 52 এটি অবস্থিত 7 নম্বর সেক্টরে এবং আমাদের ফ্যাসিলিটিগুলো অলমোস্ট সেম। 2850 স্কোয়ার ফিট, যেখানে 4 বেড 4 বাথ 4 বারান্দা, সেই সাথে হেল্পিং হ্যান্ডের জন্য এডিশনাল বেড এবং বাথ থাকবে এবং ড্রয়িং, ডাইনিং, কিচেন এগুলো তো থাকছেই। সেই সাথে যেটা আমরা সেরেনিটিতে মিস করেছি বলতে, যে আমাদের প্রত্যেকটি বিল্ডিংয়ে এখানে মেজারিন ফ্লোর থাকছে, সেখানে গেস্ট লাউঞ্জ থেকে শুরু করে মেজারিন ফ্লোরে অনেকগুলো ফ্যাসিলিটি থাকবে। এক্স্যাক্টলি তাই। তারপর এই লোকেশনের আশেপাশে আমরা কী কী আছে? সিমিলারলি যেহেতু সব সেক্টরে আছে, বাট আমাদের সুবিধা হচ্ছে আমাদের ঠিক প্লটের সাথেই একদম গা ঘেঁষে হচ্ছে স্কুল, খেলার মাঠ এবং একটি ক্লিনিকও আছে।
এবং এটা জানি যে এটা সুপার শপ এখানে সুপার শপ রয়েছে। সো আমি যদি বলি আমরা সেক্টর 7 এবং 8 আমাদের প্রজেক্টগুলো, যদি এর পরের প্রজেক্টগুলো আমাদের আসবে খুব ইমিডিয়েটলি, যেখানে আমরাও আরও হয়তো বা ভিডিওর মাধ্যমে বলবো। স্যার পেমেন্টের ব্রেকডাউনটা একটু বলতে চাই, যে আমরা তো বললাম যে প্রাইস হয়তো 12,000 পার স্কোয়ার ফিট এবং এটা একটু নেগোসিয়েশনের একটু স্পেস আছে, কিন্তু এই পেমেন্টটা কি একবারে দিতে হবে নাকি অন্য না, প্রথমে 30% ডাউন পেমেন্ট করে বাকি যে 70% টাকা থাকে সেটাকে আগামী 30টা ইনস্টলমেন্টে, মানে 30 মাসে ইনস্টলমেন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। যদিও আমরা প্রতি মাসে ইনস্টলমেন্টগুলো রাখি না, 3 মাস পর পর রাখি, যাতে করে অনেকের জন্য কনভিনিয়েন্ট হয়, প্রতি মাসে দেওয়াটাও চ্যালেঞ্জের মধ্যে পড়ে। সো এটা ইনস্টলমেন্টের মাধ্যমেই দিবে। আর আমরা এই প্রজেক্টগুলো আমরা 30 মান্থ মানে 2.5 বছরের জন্য আমরা সেট করেছি, 30 মাসে হ্যান্ড ওভার। ওয়েল, সো আপনাকে বলবো যে শেষ একটি বাইট দিবেন। আমরা অনেক কিছু বলার চেষ্টা করেছি আজকে। আমরা আজকের এই ভিডিওটা এখনই শেষ করছি নাকি আরো কিছু বলবো? আর একটু ঘুরতে পারি করে, যদিও আমরা এরপরে একটা ভিডিও বানাবো যেখানে আমাদের পুরো মানে এই জলসিঁড়ির কোথায় কি আছে সেটা নিয়ে আমরা আরেকদিন একটা ভিডিও বানাবো। বাট আমার মনে হয় আমরা একটু, যেহেতু আসছে এখানে, আমরা একটু গল্ফ কোর্সে এখানে যেতে পারি, সেখান থেকে আমরা শেষ করবো প্লিজ। পুরো জলসিঁড়ি ঘুরে দেখতে দেখতে আমরা এখন জলসিঁড়ি গলফ ক্লাবে। আমরা দেখতে দেখতে মনে হচ্ছিল যে আপনাদের সাথে পুরো ট্যুরটা শেয়ার করা দরকার, কোনো একটা ভিডিওতে আমরা হয়তো শেয়ার করব, বাট আজকে শেষ করছি। এক্স্যাক্টলি তাই, কারণ আমরাও পুরো সেক্টরগুলো আমরা ভিজিট করলাম। এটা সেক্টর 17-এ আছি। সো আমার মনে হয় সবাইকে আমরা যদি ট্যুরটা দেয়, সবগুলা বিষয় নিয়ে কথা বলি, তাহলে অনেকের জন্য ডিসিশন মেক করতে ইজি হবে। নেক্সট হয়তো আমরা সেই ভিডিও বানাবো। তবে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের হয়তো সামনে প্রজেক্ট আসবে। সো আমরা সেক্টরগুলো দেখছি এবং আমাদেরকেও মনে হচ্ছে অ্যালাইন করতে পারি যে জায়গাগুলোতে। তো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আশা করি আমাদের এই জলসিঁড়িতে আমাদের প্রিমিয়াম হোমসের জার্নি অনেক একটু ভিন্নভাবে দেখবেন। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।